1984 বইটার কথা ভাবলে মানে যখনই এটা কেউ পড়ে বা শোনে একটা প্রশ্ন তো আসেই। আজকের এই ডিজিটাল যুগে যেখানে আমাদের সব তথ্যই কোথাও না কোথাও জমা হচ্ছে, জর্জ অরওয়েলের ওই দুঃস্বপ্নের জগৎটা ঠিক কতটা বাস্তব? আমাদের হাতে থাকা বিশ্লেষণগুলো কিন্তু ঠিক এই প্রশ্নটাকেই কেন্দ্র করে ঘুরছে। প্রশ্নটা খুবই জরুরি। কারণ দেখুন, বইটা তো শুধু একটা স্বৈরাচারী শাসনের গল্প নয়। এর আসল ভয়টা হলো এমন একটা সমাজ নিয়ে যেখানে মানুষ নিজেরাই নিজেদের ওপর নজরদারি করে। ঠিক। আজকের দিনে সোশ্যাল মিডিয়ায় আমরা যেভাবে নিজেদের জীবন তুলে ধরি আর অন্যের ওপর নজর রাখি, অরওয়েল হয়তো বলতেন, বিগ ব্রাদারের কাজটা তো আমরা নিজেরাই করে দিচ্ছি। ঠিক, এখানেই আজকের আলোচনাটা শুরু করতে চাই। চলুন গল্পের ভেতরটা একটু দেখি। প্রধান চরিত্র উইনস্টন স্মিথ, সে কাজ করে মিনিস্ট্রি অফ ট্রুথে। নামটা কি ইন্টারেস্টিং, তাই না? সত্য মন্ত্রণালয়। একদম। অথচ কাজ হলো ইতিহাসকে ইচ্ছেমতো বদলে ফেলা। মানে পার্টির যখন যা প্রয়োজন অতীতকে সেভাবেই নতুন করে লেখা হয়। আর এই কাজটা করতে করতেই কিন্তু উইনস্টনের ভেতরে একটা বিদ্রোহ জন্মায়। সে এমন একটা সময়ের কথা মনে করতে পারে যখন সত্য একটাই ছিল, যখন ইতিহাস চাইলেই বদলানো যেত না। আর তার এই স্মৃতিটুকুই তার সবচেয়ে বড় অপরাধ। হ্যাঁ, এই জগতে নিজের চিন্তা থাকাটাই হলো থট ক্রাইম, মানে চিন্তাপরাধ। এ বিদ্রোহটা কিন্তু প্রথমে খুবই ব্যক্তিগত, তাই না? সে একটা ডায়েরি লেখে, যা মারাত্মক একটা অপরাধ। তারপর তার সহকর্মী জুলিয়ার সাথে একটা নিষিদ্ধ প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। ঠিক, এমন একটা জগতে যেখানে ভালোবাসা বা ব্যক্তিগত সম্পর্ক এক ধরনের বিদ্রোহ। ওরা কিছু মুহূর্তের জন্য এমন একটা স্বাধীনতা খুঁজে পায় যা পার্টির নিয়ন্ত্রণের বাইরে। কিন্তু এখানেই অরওয়েল আমাদের সবচেয়ে বড় ধাক্কাটা দেন। তাদের এই ছোট ছোট বিদ্রোহ, এই ব্যক্তিগত স্বাধীনতার মুহূর্তগুলো আসলে সর্বব্যাপী পার্টির কাছে কিছুই না। কিছুই না। ওদের খুব সহজেই ধরে ফেলা হয় এবং নিয়ে যাওয়া হয় মিনিস্ট্রি অফ লাভে। আবারও সেই অদ্ভুত নাম। হ্যাঁ, ভালোবাসার মন্ত্রণালয়, কিন্তু আসলে সেটা হলো অকথ্য নির্যাতনের কেন্দ্র। উইনস্টনের এই যে ভয়ঙ্কর পরিণতি, এটাই আমাদের বইটার মূল আতঙ্কের জায়গাগুলোতে নিয়ে যায়। এটা তো আর শুধু একজন মানুষের গল্প নয়। না, বিলকুলই না। এটা বরং পার্টি কিভাবে ক্ষমতা টিকিয়ে রাখে তার একটা নকশা। আর এই নকশার প্রথম ধাপে হল মানুষের বাস্তবতার বোধটাকেই, মানে সেটাকেই ধ্বংস করে দেওয়া। একদম, যাকে বলা হয়েছে রিয়ালিটি কন্ট্রোল। ঠিক। উইনস্টন যে ইতিহাস বদলানোর কাজটা করত, সেটা তো এর একটা অংশ মাত্র। পার্টি শুধু রেকর্ডই বদলায় না, মানুষের স্মৃতিকেও নিয়ন্ত্রণ করতে চায়। হ্যাঁ, ওদের একটা বিখ্যাত স্লোগানই তো আছে, যে অতীতকে নিয়ন্ত্রণ করে সে ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ করে, যে বর্তমানকে নিয়ন্ত্রণ করে সে অতীতকে নিয়ন্ত্রণ করে। এই ব্যাপারটা আজকের দিনে দাঁড়িয়ে ভাবলে আরও বেশি ভয়ঙ্কর লাগে, তাই না? আমরা যাকে ফেক নিউজ বা পোস্ট ট্রুথ যুগ বলছি, সেখানে তো এই রিয়ালিটি কন্ট্রোলেরই একটা ছায়া দেখতে পাওয়া যায়। তা তো বটেই। যখন অসংখ্য পরস্পর বিরোধী তথ্য ঘুরে বেড়াচ্ছে, তখন আসল সত্যটা খুঁজে বের করা বা প্রতিষ্ঠা করা কতটা কঠিন। খুব কঠিন। আর পার্টি ঠিক এই দুর্বলতাকেই কাজে লাগায়। তারা শুধু মিথ্যে বলে না, তারা সত্যের ধারণাটাকেই অপ্রাসঙ্গিক করে তোলে। যেমন ধরুন, পার্টি ঘোষণা করল 2+2=5। আপনাকে এটা শুধু মেনে নিলেই হবে না, মনে প্রাণে বিশ্বাস করতে হবে। ওব্রায়েন, যে চরিত্রটি উইনস্টনকে নির্যাতন করে, সে তো পরিষ্কার বলেই দেয় যে বাস্তবতা কোনো বস্তুনিষ্ঠ জিনিস নয়, বাস্তবতা হলো সেটাই যা পার্টি বলবে। আর এই অসম্ভবকে সম্ভব করার জন্য তারা মনস্তাত্ত্বিক নিয়ন্ত্রণের কিছু অবিশ্বাস্য পদ্ধতি ব্যবহার করে। যেমন ধরুন নিউজপিক। হ্যাঁ, নিউজপিক আর ডাবলথিঙ্ক। নিউজপিকের ধারণাটি তো অসাধারণ। ভাষাকেই বদলে দাও, তাহলে মানুষের চিন্তাও বদলে যাবে। ঠিক। ব্যাপারটা কিন্তু শুধু শব্দ কমানো নয়, বরং চিন্তার কাঠামোটাকেই ভেঙে দেওয়া। ধরুন, স্বাধীনতা শব্দটার যদি একটাই অর্থ থাকে, দাসত্ব থেকে মুক্তি, তাহলে রাজনৈতিক বা ব্যক্তিগত স্বাধীনতার মতো জটিল ধারণাগুলো নিয়ে ভাবাই যাবে না। কিংবা ধরুন, অন্যায় বা অবিচার শব্দগুলোই যদি না থাকে, তাহলে কোনো কিছুকে অন্যায় বলে ভাবাটাই তো কঠিন হয়ে যায়। তখন শুধু একটাই ধারণা থাকে, পার্টির নির্দেশ অমান্য করা। একদম, এভাবেই ভাষা দিয়ে চিন্তাকে নিয়ন্ত্রণ করা হয়। আর ডাবলথিঙ্ক, ওটা তো আরও জটিল। হ্যাঁ, একই সাথে দুটো পরস্পর বিরোধী বিশ্বাসকে মনে ধারণ করা,
এবং দুটোকেই সত্যি বলে মেনে নেওয়া। পার্টির স্লোগানগুলোই এর সেরা উদাহরণ। যুদ্ধই শান্তি, স্বাধীনতাই দাসত্ব, অজ্ঞতাই শক্তি। এটা তো শুধু মুখে বলা নয়, এটা একটা মানসিক প্রক্রিয়া। অবশ্যই। আজকের দিনেও কি আমরা এর উদাহরণ দেখি না? যেখানে মানুষ খুব সহজেই দুটো বিপরীতধর্মী ধারণাকে একসাথে সত্যি বলে মেনে নেয়, কারণ সেটা তার বিশ্বাস বা গোষ্ঠীর জন্য সুবিধাজনক। অবশ্যই দেখি। ডাবল থিঙ্ক হলো এক ধরনের, বলা যেতে পারে, স্বেচ্ছায় তৈরি করা মানসিক বিভাজন। পার্টি চায় তার সদস্যরা যেন যে কোনো মুহূর্তে নিজেদের চিন্তাকে বদলে ফেলতে পারে। আজ যাকে সত্য বলা হচ্ছে, কাল তাকেই মিত্র হিসেবে মেনে নিতে হবে এবং মনে করতে হবে সে বরাবরই মিত্র ছিল। ঠিক। এই মানসিক নমনীয়তা না থাকলে পার্টির শাসন টেকে না। এই যে সত্যকে বিকৃত করার কথা বলা হলো, এর বিরুদ্ধে দুই ধরনের বিদ্রোহ আমরা দেখি। উইনস্টন চায় আদর্শগতভাবে পার্টিকে হারাতে, সে সত্যকে আঁকড়ে ধরে রাখতে চায়। অন্যদিকে জুলিয়ার বিদ্রোহটা অনেক বেশি ব্যক্তিগত। হ্যাঁ, ওর কাছে পার্টির আদর্শের চেয়ে নিজের ছোট ছোট আনন্দগুলোই বেশি জরুরি। তো প্রশ্ন হল, এই দুই ধরনের বিদ্রোহের মধ্যে কোনটা পার্টির জন্য বেশি বিপজ্জনক ছিল? এটা একটা আকর্ষণীয় প্রশ্ন। আপাতদৃষ্টিতে মনে হতে পারে উইনস্টনের আদর্শগত বিদ্রোহটাই বেশি বিপজ্জনক। কিন্তু বিশ্লেষণগুলো বলছে জুলিয়ার মতো মানুষেরাই শায়দ পার্টির জন্য দীর্ঘমেয়াদে বেশি ক্ষতিকর। তাই নাকি? কিভাবে? পার্টি চায় সবাই যেন রাজনীতি নিয়ে ভাবে, কিন্তু শুধু পার্টি দেখানো পথে। জুলিয়ার এই উদাসীনতাই এক ধরনের প্রতিরোধ। কিন্তু শেষ পর্যন্ত তো কোনো প্রতিরোধী টেকে না। না। উইনস্টনকে রুম 101-এ নিয়ে যাওয়া হয়, যেখানে তার সবচেয়ে বড় ভয়টাকে তার বিরুদ্ধে ব্যবহার করা হয়, এবং সে পুরোপুরি ভেঙে পড়ে। সে শুধু জুলিয়ার সাথে বিশ্বাসঘাতকতাই করে না, সে মন থেকে বিগ ব্রাদারকে ভালোবাসতে শুরু করে। কিন্তু এখানে একটা প্রশ্ন আসে, পার্টি কি সত্যি উইনস্টনের মনকে পুরোপুরি দখল করতে পেরেছিল, নাকি তাকে এতটাই ভেঙে দিয়েছিল যে তার ভালোবাসার ক্ষমতাটাই নষ্ট হয়ে গিয়েছিল? ঠিক। তার বিগ ব্রাদারকে ভালোবাসাটা কি সত্যিকারের বিশ্বাস, নাকি সম্পূর্ণ আত্মসমর্পণের একটা বহিঃপ্রকাশ? এটাই উপন্যাসের সবচেয়ে বিতর্কিত এবং হতাশাজনক অংশ। আমার মনে হয় এটা সত্যিকারের বিশ্বাস নয়। তাহলে কি? এটা হলো আত্মার মৃত্যু। পার্টি উইনস্টনকে এমনভাবে ভেঙে দিয়েছে যে তার নিজস্ব সত্তা বলে আর কিছু অবশিষ্ট নেই। সে এখন একটা ফাঁকা খোলস, যার ভেতরে পার্টির দেওয়া বিশ্বাসগুলো ভরে দেওয়া হয়েছে। সে বিগ ব্রাদারকে ভালোবাসে, কারণ ভালোবাসা বা ঘৃণা করার মতো নিজস্ব আবেগ তার আর নেই। ক্ষমতা শুধু তাকে পরাজিত করেনি, তাকে নিজের মধ্যে ধারণ করে নিয়েছে। আর এই সর্বগ্রাসী ক্ষমতার প্রতীকই হল বিগ ব্রাদার, এক অদৃশ্য শাসক যাকে কেউ কখনো দেখেনি, কিন্তু যার পোস্টার সব জায়গায়, বিগ ব্রাদার ইজ ওয়াচিং ইউ। আর এই নজরদারিটা তো শুধু পোস্টারে সীমাবদ্ধ নয়। একেবারেই না। আর ঠিক এখানেই তো সার্ভাইলেন্সের ব্যাপারটা চলে আসে, তাই না? টেলিস্ক্রিন, যা একই সাথে পার্টির প্রচারণা চালায়, আবার মানুষের প্রতিটি নড়াচড়া, প্রতিটি কথা রেকর্ড করে। এটা শুধু বাইরের নজরবাড়ি নয়, এটা মানুষের মনে একটা স্থায়ী ভয় তৈরি করে। আপনি সবসময় জানেন কেউ আপনাকে দেখছে। ফলে একটা সময় পর আপনি নিজেই নিজের পুলিশ হয়ে ওঠেন। একদম। কোনো ভুল চিন্তা করার আগেই নিজেকে সেন্সর করতে শুরু করেন। এই ধারণাটা তো এখন আর কল্পবিজ্ঞান মনে হয় না। সিসিটিভি, ফেশিয়াল রেকগনিশন টেকনোলজি, অনলাইন ট্র্যাকিং। আমরা এমন এক নজরদারির জগতে বাস করি যা অরওয়েলের কল্পনার থেকে হয়তো বেশি শক্তিশালী। তফাৎটা হলো আমরা এর অনেকটাই স্বেচ্ছায় মেনে নিয়েছি, সুবিধার বিনিময়ে। ঠিক তাই। আর অরওয়েলের লেখার শৈলীটাও কিন্তু এই শ্বাসশুদ্ধকর পরিবেশটাকে আরও জীবন্ত করে তোলে। অবশ্যই। তার লেখা খুবই সংক্ষিপ্ত, সরাসরি এবং অলঙ্কারবিহীন। কোনো রকম কাব্যিকতা বা অতিরিক্ত বর্ণনা ছাড়াই তিনি একটা ধূসর, হতাশাজনক আর দম বন্ধ করা পৃথিবীর ছবি এঁকেছেন, যা পাঠকের মনে গভীর ছাপ ফেলে। আর এর প্রভাব তো অবিশ্বাস্য রকমের বিশাল। বিগ ব্রাদার, থট ক্রাইম, ডাবল থিঙ্ক, অরওয়েলিয়ান, এই শব্দগুলো এখন আমাদের দৈনন্দিন রাজনৈতিক আলোচনার অংশ হয়ে গেছে। সরকারি নজরদারি, সেন্সরশিপ, নাগরিক স্বাধীনতা, যে কোনো আলোচনাতেই এই বইটার প্রসঙ্গ উঠে আসে। তাহলে সব মিলিয়ে মূল কথাটা কি দাঁড়ালো? দাঁড়ালো যে 1984 শুধু ক্ষমতা বা নিপীড়নের গল্প নয়, এটা হলো চরম প্রতিকূলতার মধ্যে মানুষের আত্মার টিকে থাকা লড়াইয়ের গল্প। এবং সেই লড়াইয়ে মানুষের শোচনীয় পরাজয়ের গল্প। হ্যাঁ, এটি স্বৈরাচারের বিপদ এবং সত্যের গুরুত্ব সম্পর্কে এক জোরালো রাজনীতিক সতর্কবার্তা। তবে বইটা নিয়ে কিছু সমালোচনাও কিন্তু রয়েছে। যেমন অনেকের কাছেই উপন্যাসটিকে অত্যন্ত হতাশাজনক এবং আশাহীন মনে হতে পারে। ঠিক।
এখানে আশার আলো প্রায় নেই বললেই চলে। আবার নিউজপিকের পরিশিষ্ট বা ওব্রায়েনের দীর্ঘ বক্তৃতার মতো কিছু অংশ কিছুটা শিক্ষামূলক বা ডিডাক্টিক লাগতে পারে, যেন ওই লেখক পাঠককে জোর করে কিছু শেখাতে চাইছেন। সমালোচনাটা সত্যি, কিন্তু এটাও বলা যায় যে এই উপাদানগুলোই উপন্যাসের মূল বার্তাটাকে আরও শক্তিশালী করে তোলে। কিভাবে? ওব্রায়েনের ওই দীর্ঘ ব্যাখ্যা ছাড়া ক্ষমতার আসল নগ্ন রূপটা এতটা স্পষ্টভাবে বোঝা যেত না। এটা আমাদের স্বস্তি পাওয়ার কোনো সুযোগ দেয় না। এটা দেখায় যে ক্ষমতা নিছক কোনো উপায় নয়, ক্ষমতাই হলো উদ্দেশ্য। সবশেষে আমাদের হাতে থাকা বিশ্লেষণটি এই বইটিকে ৫-এর মধ্যে ৫ তারা রেটিং দিয়েছে আর বলেছে যে রাজনীতি, সমাজ এবং মানব প্রকৃতিকে বোঝার জন্য এটি একটি অপরিহার্য পাঠ্য। এটা আমাদের বারবার মনে করিয়ে দেয় যে স্বাধীনতা এবং সত্য কতটা ভঙ্গুর হতে পারে এবং এগুলোকে রক্ষা করার দায়িত্ব আমাদেরই। আলোচনা শেষ করার আগে একটি প্রশ্ন ভাবার জন্য রেখে যেতে চাই। বলুন। আমরা নিউজপিকের মাধ্যমে চিন্তাকে নিয়ন্ত্রণ করার ধারণা নিয়ে কথা বললাম। প্রশ্নটা হলো, যদি ভাষা সত্যি চিন্তাকে আকার দেয়, তাহলে ভাষার পরিধি যখন ইচ্ছাকৃতভাবে বা প্রাকৃতিকভাবেই সংকুচিত হয়ে আসে, যেমনটা আমরা অনেক সময় সোশ্যাল মিডিয়ার সংক্ষিপ্ত হ্যাশট্যাগ বা মিমের ভাষার ক্ষেত্রে দেখি, একদম, তখন মানুষের জটিল চিন্তাভাবনার উপর তার কী প্রভাব পড়তে পারে? গভীর এবং সূক্ষ্ম ধারণাগুলো প্রকাশ করার ক্ষমতা কি আমাদের ধীরে ধীরে কমে যাচ্ছে?